ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শুরুতে বলে রাখি, আমার ভিডিওটা যারা দেখবেন তারা অপেক্ষায় থাকেন, এরপরে অনেকগুলো ভিডিও আসবে ব্যাংকিং, ইকোনমি, ইন্টারন্যাশনাল ট্রেড এবং অর্থনীতির যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, যেগুলোতে আপনাদের ভাষা ধারণা সেগুলো ক্লিয়ার করার জন্য। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা বিশেষ করে যারা এক্সপোর্টে কাজ করেন এবং যারা এক্সপোর্টার বাংলাদেশে, তাদের জন্য খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি। কারণ এটা সরকারের একটা ইনসেন্টিভস এক্সপোর্টারদের জন্য, এবং এটা খুবই জনপ্রিয় একটা লোন বাংলাদেশের এক্সপোর্টারদের জন্য। তো আমরা সেইটা নিয়ে আজকে কথা বলব, খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হতে আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। দেখেন, বাংলাদেশে কিন্তু অনেক ধরনের এক্সপোর্ট ইনসেন্টিভ আছে। তার মধ্যে প্রধান সেগুলো হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, তারপরে আমাদের ক্যাশ ইনসেন্টিভস, তারপরে বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি, ডিউটি ড্রব্যাক ফ্যাসিলিটি, এক্সপোর্ট প্রমোশন ফান্ড, যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো মেনটেন করে। তো আমরা সেগুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। আপনারা এই ফান্ডটার নাম দেখে বুঝতে পারছেন, এই ফান্ডটা হচ্ছে যে এক্সপোর্টকে ডেভেলপ করার জন্য। এখন এক্সপোর্টকে ডেভেলপ কীভাবে করে দেখেন, আমরা একটা কথায় সবসময় বলি, আমি কিনতে যদি লাভ করতে পারি তাহলে বিক্রির সময় আমার কিন্তু লাভ হবে। এই জন্য কেনার সময় আমাদেরকে লাভ করতে হবে। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা মূলত কিনতে লাভ করার জন্য সরকারের একটা প্রণোদনা। এবং কিনতে কীভাবে লাভ করেন দেখেন, আমি যখন কোনো এক্সপোর্ট অর্ডার এক্সিকিউট করব, তার আগে আমাকে র মেটেরিয়াল কিনতে হবে। এখন র মেটেরিয়াল যদি আমি কিনি, তাহলে আমাকে যত কম দামে আমি র মেটেরিয়ালটা কিনতে পারি, তাহলে আমার এক্সপোর্টটা তত বেশি কম্পিটিটিভ হবে। এখন দেখেন, কম দামে র মেটেরিয়াল কিনতে গেলে আমার কি ওয়ে আছে। যেমন আমি চায়না থেকে কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে আমি কিছু র মেটেরিয়াল কিনবো, তাহলে র মেটেরিয়াল কেনার জন্য আমার কি অপশন আছে। যেমন মনে করেন, আমি নগদে কিনতে পারি বা বাকিতে কিনতে পারি। আমরা সবাই জানি বাকিতে কিনলে যে কোনো জিনিসের দাম কিন্তু একটু বেশি পড়ে, কারণ সময়ের মূল্য আছে, অর্থের সময় মূল্য আছে, যেটাকে ইংরেজিতে আমরা বলছি টাইম ভ্যালু অফ মানি। আপনি আজকে যেটা 100 টাকা কিনবেন, আপনি যখন 180 দিন পরে পেমেন্ট দিবেন, সেরকম 180 দিনে যদি বাকিতে কোনো কিছু কিনেন, 180 দিন পরে আপনাকে পেমেন্ট দিতে হবে। মনে করেন যে $107, যেটা আপনি নগদে কিনবেন $100, বাকিতে কিনবে $107। তাহলে সাপ্লায়ার 180 দিন পরে আপনার থেকে একটা পেমেন্ট দিবে, সেটাকে আমরা বলছি সাপ্লায়ার্স ক্রেডিট। দেখো, সেই সাপ্লায়ার্স ক্রেডিট অ্যাভেল করার জন্য আমাকে $60 বেশি দিতে হচ্ছে। নগদে যেটা কিনতে পারতাম $100, কিন্তু আমি যখন বাকিতে কিনছি সেটাকে আমি কিনতে হচ্ছে $107। তাহলে সাপ্লায়ার্স ক্রেডিটের এখানে আমার টাইম বিল হচ্ছে $7। দেখেন, আমি সাপ্লায়ার্স ক্রেডিট নিলাম না, আমি কি করলাম, আমি বায়ার্স ক্রেডিট নিব। যেমন মনে করেন, আমার অফশোর ব্যাংকিং থেকে আমি বললাম, সাপ্লায়ারকে বললাম যে আমি একটা ইউজ অ্যান্ড সেলসি দিব, কিন্তু আমি তোমাকে নগদে পেমেন্ট করে দেবো। তাহলে যেটাকে আমরা ইউপাস এলসি বলছি, তাহলে অফশোর ব্যাংকিং যদি হেল্প নেই এবং সে এলসি যদি পেমেন্ট করি, তাহলে আমি অফশোর ব্যাংকিং থেকে লোন পাচ্ছি, ফর এক্সাম্পল 5% ইন্টারেস্টে। তাহলে 180 দিন পরে আমাকে দিতে হচ্ছে $105 অফশোর ব্যাংকিংকে। তাহলে যদি আমার অফশোর ব্যাংকিং থেকে লোনটা নিয়ে আমি যদি সাপ্লায়ারকে যদি সাইটে পেমেন্ট করি, অফশোর ব্যাংকিংকে যদি 180 দিন পরে পেমেন্ট করি, তাহলে আমার কস্টিংটা পড়তেছে $5 বেশি। তাহলে সাপ্লায়ার্স ক্রেডিট যেখানে ছিল $7, অফশোর ব্যাংকিং থেকে ইউপাসের মাধ্যমে নিলে সেটা আমার কমে আসতেছে $2, মানে $5। এখন দেখেন, তাহলে আমি দুটো অপশান দেখালাম। সাপ্লায়ার্স ক্রেডিটে যেখানে $60 আমাকে 180 দিন পর পেমেন্ট বেশি দিতে হচ্ছে, নগদে কিনলে দিতে হচ্ছে $100, বাকিতে কিনলে দিতে হচ্ছে, অফশোর ব্যাংকিং থেকে লোন নিয়ে যদি পেমেন্ট করি, আমাকে দিতে হয় $105, অর্থাৎ $5 বেশি। তাহলে দেখেন, তাহলে আমি $100 যে আমি নগদে পাচ্ছি, কিন্তু আমার কাছে তো নগদ তো ডলার নাই, $100 আমি কেনার মতো নগদ ডলার আমার কাছে নাই। তাহলে সরকার এখন বললো, ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা ফান্ড ডেভেলপ করলাম, যেটাকে বলছি আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। তুমি ওয়ার্ল্ড ওয়াইড র মেটেরিয়ালগুলো
তুমি ওয়ার্ল্ড ওয়াইড র মেটেরিয়ালগুলো তুমি আমার কাছ থেকে আমি তোমাকে ক্যাশে সাপোর্ট দেব, অর্থাৎ আমি তোমাকে ডলার সাপোর্ট দিব, তুমি ওয়ার্ল্ড ওয়াইড র মেটেরিয়ালগুলো তুমি নগদে কেনো। নগদ সাপোর্টটা আমি দিব, যেহেতু তোমার কাছে ওয়ার্কিং ক্যাপিটাল বা নগদ কেনার ডলার নাই, ফরেন কারেন্সি নাই, তাহলে তোমাকে আমি একটা ফান্ড ক্রিয়েট করেছি, সেই ফান্ড থেকে তোমাকে আমি ডলার দেবো। সেই ফান্ডটার নাম হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। তাহলে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমি যদি ফরেন কারেন্সি বড় করি, তাহলে আমার ইন্টারেস্ট কত? তাহলে বর্তমানে বাংলাদেশে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে যদি আমি বড় করি, আমার কস্টিং পড়বে $3, অর্থাৎ 3%। $100 নগদে কিনলে আমার যেটা $100 পেতাম, আমি এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে লোনটা নিয়ে যদি আমি সাপ্লায়ারকে দেই, আমি র মেটেরিয়াল পারচেজ করি, তাহলে আমার এটা আসে কত ডলার? $103, অর্থাৎ $3 বেশি দিতে হচ্ছে। তাহলে দেখেন সবচেয়ে কম প্রাইস কোনটা? সাপ্লাইজ ক্রেডিট যেখানে ছিল $107, অফশোর ব্যাংকিং থেকে যদি ফরেন কারেন্সি ধার করতাম তখন সেটা আমার আসতো $5। আবার আমি আমার ওন সোর্স থেকে দিলে যদি আমি পাইতাম, সেটা $100 দিয়ে পাইতাম, কিন্তু আমার তো ওন সোর্স নাই, আমার ফরেন কারেন্সি নাই, আমি এক্সপোর্টার। আমি এক্সপোর্টার, আমার কোনো ফরেন কারেন্সি নাই, অথবা আমি সেটা দিতে পারছি না। আমি এক্সপোর্টারের কনটেক্সট থেকে কথা বলছি। আবার আমি এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে ফান্ডটা বড় করি, গভর্নমেন্টের সাপোর্টটা নিয়ে, EDF সাপোর্টটা নিয়ে, এক্সপোর্ট ডেভেলপমেন্ট সাপোর্টটা নিয়ে, তাহলে আমাকে দিতে হচ্ছে মাত্র $3। তাহলে দেখেন নগদ অর্থের এক্সপোর্টারের কাছে অ্যাভেলেবিলিটি না থাকার কারণে আমি গভর্নমেন্টের দিকে হাত বাড়াচ্ছি, বাংলাদেশ ব্যাংকের দিকে হাত বাড়াচ্ছি, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের দিকে হাত বাড়াচ্ছি। অর্থাৎ সেখানে মাত্র 3% দিয়ে আমি কিন্তু র মেটেরিয়াল প্রকিউর করতে পারছি। তাহলে দেখেন এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা মূলত তাদের জন্য যারা ফরেন কারেন্সি লোন সবচেয়ে চিপেস্ট রেট অফ ইন্টারেস্টে অ্যাভেল করতে পারে, সেই রকম একটা সুবিধা। কারণ দেখেন ব্যাংকের কাছে কিন্তু ফরেন কারেন্সি অ্যাভেলেবল থাকে না, এবং ব্যাংক কিন্তু বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু ফরেন কারেন্সিতে লোন নিতেও পারবে না, দিতেও পারবে না। এটা হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। অতএব এই সুযোগটা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তথা সরকার এক্সপোর্টারদের জন্য, যেটা 1989 সাল থেকে বাংলাদেশে চলে আসতেছে এরকম একটা ফান্ড, যেটা এক্সপোর্টারকে আমরা হেল্প করছি। এই বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংক হেল্প করছে, যেটার নাম হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। $7 বিলিয়ন একটা ফান্ড গঠন করা হয়েছে রিজার্ভ থেকে নিয়ে। ইদানিং আপনারা সবাই শুনতে পাচ্ছেন যে রিজার্ভের একটা অর্থ দিয়ে এই ফান্ডটা ক্রিয়েট করা হয়েছে, যেটাকে বলছি আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। তো এই এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা হচ্ছে যে চিপেস্ট রেট অফ ইন্টারেস্ট টু সাপোর্ট দ্য এক্সপোর্টার্স ফর প্রকিউরমেন্ট অফ র মেটেরিয়ালস ফর এক্সিকিউশন অফ দি এক্সপোর্ট অর্ডার বাই দ্য এক্সপোর্টার্স। তাহলে এইটা গেল বেসিক্স অফ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড কাদের জন্য সেটা আমরা পরে আলোচনা করবো। এটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে মাত্র 3%, অর্থাৎ এক্সপোর্টার 3% দিতে হবে। এই ফান্ডটা ফরেন কারেন্সি ফান্ড, এটা ব্যাংক লোন নেয় বাংলাদেশ ব্যাংক থেকে 1.5%, এবং এই 1.5%-এর সাথে আরও 1.5% যোগ করে ব্যাংকগুলো ল্যান্ডিং করে এক্সপোর্টারের কাছে ফরেন কারেন্সিতে। তাহলে দেখেন এখন এই এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা কারা কারা অ্যাভেল করতে পারে? এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা অ্যাভেল করতে পারে সব ধরনের এক্সপোর্টার, তবে তারা ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার হতে হবে, ট্রেডার এক্সপোর্টার হলে হবে। আপনি বাইক থেকে বাজার থেকে কিনে এক্সপোর্ট করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফান্ডটা অ্যাভেল করতে পারবেন না। আপনাকে ম্যানুফ্যাকচারার হতে হবে এবং এক্সপোর্টার হতে হবে, এবং আপনাকে র মেটেরিয়াল কিনতে হবে দুভাবে। এখানে দুটো কথা আছে। দেখেন EDF ফান্ডটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা নিটওয়্যার বা আপনার ওভেন যারা তৈরি করে, নিট এবং ওভেন, তাদের জন্য একরকম। এর বাইরে যত ধরনের এক্সপোর্টার আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কিং ইন্ডাস্ট্রি বলেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, এদের জন্য কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে যে এই কারণে, কারণ গার্মেন্টস, নিট এবং ওভেন যারা এক্সপোর্ট করে তারা সবসময় এক্সপোর্টালসি বা সেলস কন্ট্রাক্ট পায়, এবং এক্সপোর্টালসি বা সেলস কন্ট্রাক্টের বেসিসে যেই পরিমাণ র মেটেরিয়াল লাগবে তারা সেই পরিমাণ র মেটেরিয়াল তারা ইম্পোর্ট করতে পারে। তবে সেটা নট মোর দেন একটা সিঙ্গেল বড়োয়ারকে কোনোভাবে আমরা $30 মিলিয়ন উপরে দিতে পারবো না, শুধু BGME এবং BKME এর মিলস যারা আছে তাদের জন্য। অর্থাৎ যারা নিটওয়্যার এবং ওভেন নিয়ে কাজ করে তাদেরকে আমরা এই এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটাকে সাপোর্ট দিব। তো কোনোভাবে সেই ফান্ডটা একটা সিঙ্গেল এক্সপোর্টারের জন্য কখনোর জন্য ম্যাক্সিমাম $30 মিলিয়ন উপরে না যায়। এটা হচ্ছে তার সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট।
আর বাকি যারা আছেন তাদের জন্য হচ্ছে যে সিলিং করে দেওয়া আছে, যে আপনি তাদেরকে বিজিএমই ও বিকেএমই ছাড়া আর বাকি যারা এক্সপোর্টার আছে তাদেরকে কিন্তু অর্ডার বেসড ইম্পোর্ট না, এটা হচ্ছে বাল্ক বেসড ইম্পোর্টের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ তারা একসাথে 6 মাসের পরিমাণ 6 মাসের মতো করে র মেটেরিয়াল তারা একসাথে নিয়ে আসতে পারবে, বাল্ক বেসিসে তারা ইম্পোর্ট করতে পারে। এখন বাল্ক বেসিসে ইম্পোর্ট তারা কি পরিমাণ করতে পারবে? বাল্ক বেসিসে তারা ইম্পোর্ট করতে পারে সেই পরিমাণ, যে পরিমাণ হচ্ছে, মনে করেন যে আপনি গত বছর আপনার এক্সপোর্ট হলো আপনার $20 মিলিয়ন, আপনার এই এলিজিবিলিটি কতটুকু, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার এলিজিবিলিটি কতটুকু, $20 মিলিয়ন এবং আপনার $15 মিলিয়ন, এই দুটোর মধ্যে যেটা কম সেটাই কিন্তু আপনি কিন্তু সিঙ্গেল বড় এক্সপোজার নিতে পারবেন। সেটা শুধু বিজিএমই বিকেএমই মিল ফ্যাক্টরি ছাড়া বাকি যেসব ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার আছে, I mean all the backward linked industries in Bangladesh who are supporting the direct exporter with their production. তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম, সেটা হচ্ছে যে ইডিএফ ফান্ড একটা সিঙ্গেল এক্সপোর্টার কতটুকু পর্যন্ত নিতে পারবে। শুধু গার্মেন্টস হলে $30 মিলিয়ন, আর যদি নন গার্মেন্টস বা ব্যাকওয়ার্ড লিঙ্ক ইন্ডাস্ট্রি হয় তাহলে গত 1 বছর এক্সপোর্ট পারফরমেন্স অথবা $15 মিলিয়ন, এই দুটোর মধ্যে যেটা কম সেটাই তারা অ্যাড করতে পারে। তাহলে সিঙ্গেল বড়োয়ার জন্য আপনি জিনিসটা ক্লিয়ার করলাম। বিষয়টা হচ্ছে যে একজন এক্সপোর্টার কিন্তু কোনোভাবে এই সিলিংয়ের উপরে যেতে পারবে না, কারণ দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণ এই আপনার ডলার, এই আপনার ফান্ডটা হচ্ছে $7 বিলিয়ন, ফান্ডটা হচ্ছে যে $7 বিলিয়ন, এবং এই লিমিটেড রিসোর্স থেকে কিন্তু সব এক্সপোর্টারকে সাপোর্ট দিতে হবে, এই জন্য একটা সিলিং বা ক্যাপ করে দেওয়া হয়েছে। তাহলে দেখেন এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আমরা বিষয়টা জানলাম, কারা পাবে, কতটুকু পাবে, কি পরিমাণ পাবে, এবং এটা একটা সিঙ্গেল বড়োয়ার কতটুকু নিতে পারবে সেটা আমরা বললাম। এখন আপনারা দেখেন এই ইডিএফ ফান্ড নিয়ে আমাদের মধ্যে সবার ভিতরে একটা অ্যাম্বিগুইটি আছে, যে আমরা আজকে একটা পেমেন্ট, সে ফর এক্সাম্পল আমরা একটা পেমেন্ট দিলাম, আজকে একটা পেমেন্ট দিব 1 তারিখে, মনে করেন $1 মিলিয়ন আমরা একটা পেমেন্ট দিব, $1 মিলিয়ন একটা পেমেন্ট আজকে আমি দিয়ে দিলাম, এবং আজকে তো আমি ইডিএফ ফান্ড পাবো না, আমি ইডিএফ ফান্ডের জন্য আজকে পেমেন্ট দিয়ে এডি বা ব্যাংক তার ওন সোর্স থেকে পেমেন্টটা করে দেবে। যেমন আমি করে দিয়ে সাথে সাথে আমার হেড অফিসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করলাম আমার ইডিএফ ফান্ডটা আনার জন্য, এবং সেইখানে মনে করেন 15 দিন লেগে গেল। আমি 1 তারিখে আমি পেমেন্ট করলাম সাপ্লায়ারকে, আমার এখানে একটা লাইবিলিটি ক্রিয়েট হলো, 15 দিন পর আমি রিইম্বার্সমেন্ট পেলাম বাংলাদেশ ব্যাংকে। তাহলে সেখানে এই যে এডি ব্রাঞ্চ বা কমার্শিয়াল ব্যাংক তার নিজের পকেট থেকে টাকাটা দিয়ে 15 দিন তার টাকাটা এখানে খাটলো আনটিল রিইম্বার্স ফ্রম বাংলাদেশ ব্যাংক। এই 15 দিনের জন্য এডি ব্যাংক বা আপনার কমার্শিয়াল ব্যাংক তারা কিন্তু এক্সট্রা 1% চার্জ তারা ইম্পোজ করার জন্য অ্যালাউন্স আছে ফ্রম দ্য পার্ট অফ দ্য বাংলাদেশ ব্যাংক। কারণ এডি তার ওন সোর্স থেকে ফান্ডটা যখন দেয় তখন নিশ্চয়ই প্রত্যেক ব্যাংক তার কস্ট অফ ফান্ড এবং কস্ট অফ ডিপোজিট তারা হিসাব করে, এবং কস্ট অফ ফান্ড কস্ট অফ ডিপোজিট হিসাব করতে গিয়ে তারা তো ওন সোর্স থেকে তো আর ফান্ডটা দেয়া মানে কি, তারা তো আর লস দিতে পারবে না। সেই জন্য যে কোনো কমার্শিয়াল ব্যাংক যখন তার ওন সোর্স থেকে ফাইন্যান্স করে, ওন সোর্সে ফাইন্যান্সটা যতদিন খাটে ততদিন পর্যন্ত 3+1% অর্থাৎ এক্সট্রা 1% ইন্টারেস্ট ইম্পোজ করতে পারে কার উপরে, এক্সপোর্টার। তাহলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। আর এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড নিয়ে আরও নিটিগ্রিটি আছে, সেগুলো বাংলাদেশ ব্যাংকের 31/12/2017-তে একটা মাস্টার সার্কুলার হয়েছে, সেখানে বিস্তারিত লেখা আছে, আপনারা সার্কুলারটা গ্রোথ করবেন। আর আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের খুঁটিনাটি বিষয়গুলো। অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।